आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য মেঘ চোর গল্প নিয়ে। আজকের আলোচনা হবে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘ চোর এই গল্প সম্পর্কে। যদিও আজকের এই গল্পের প্রথম ক্লাস, এই গল্পের উপরে প্রথম ক্লাস করাচ্ছি, তাই আজকের আলোচনায় আমরা এই গল্প কাহিনীটা নিয়ে আলোচনা করব। তারপরে এই গল্পের উপরে আরও একটা ক্লাস নেব যেখানে আমরা লেখক সম্পর্কে আলোচনা করব, মানে লেখক পরিচিতি, আর আলোচনা করব ওই গল্পের লাইন ধরে ব্যাখ্যা, মেঘচোর গল্পের লাইন ধরে ব্যাখ্যা। আর লাইন ধরে ব্যাখ্যা করতে করতে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আলোচনা করব। তো আজকের আলোচনা হবে মেঘচোর এই গল্পের বিষয় নিয়ে আলোচনা। আর এই গল্পটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি এই গল্পটা পাঠ করব, গল্পটা পড়ে শোনাবো। পড়তে পড়তেও আমাদের গল্পের বিষয়, গল্পের কিছু কিছু তথ্য, গল্পের মধ্যে এমন কিছু শিক্ষণীয় দিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে বই সামনে রাখবে আর মেঘচোর গল্পটাকে বের করবে। পৃষ্ঠা নাম্বার 50, পেজ নাম্বার 50, মেঘচোর। প্রত্যেকে গল্পের লাইনের দিকে তাকাবে। গল্প যখন আমি পড়ছি তখন লাইনের দিকে তাকাবে, আবার গল্প যখন আমি বোঝাবো তখন লাইন ছেড়ে দিয়ে আমার বোঝানোর দিকে মনোযোগী হবে, মানে এদিকে দেখবে। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর। পুরন্দর চৌধুরী এই মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী গল্পের হচ্ছে মুখ্য চরিত্র, প্রধান চরিত্র। এই গল্পের নামকরণ দেখে তোমরা বুঝতে পারছো যে গল্পটা খুব আকর্ষণীয়, গল্পটা খুব মজাদার। আসলে এই গল্পটা একটা কল্পবিজ্ঞানের গল্প। কল্পবিজ্ঞানের গল্প এর আগে ছিল তোমাদের সপ্তম শ্রেণীতে, এর আগে তোমরা পড়েছো। কল্পবিজ্ঞানের গল্প নিয়ে আমি আলোচনা করেছি। পাগলা গণেশ কার লেখা? হ্যাঁ, পাগলা গণেশ কার লেখা? মার খাবি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ। ওই পাগলা গণেশ, হ্যাঁ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ। তো পাগলা গণেশ পড়ানোর আগে আমি কিন্তু কল্পবিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম, মানে একদিকে কল্পনা একদিকে বিজ্ঞান। বিজ্ঞান মানে যে আমরা হাতে কলমে করে সিদ্ধান্তে পৌঁছতে পারি, তাই তো বিজ্ঞান। আর কল্পনা, কল্পনায় সেখানে কত মন গড়া কাহিনী রয়েছে, মন গড়া কত গল্প রয়েছে, সেখানে বাস্তবতার ছোঁয়া নাও থাকতে পারে। কল্পনায় কল্পনা আছে, কল্পনাতে সেখানে বিজ্ঞানের হাতে কলমে কাজ করে সিদ্ধান্তে পৌঁছানোর বিষয় নেই। মাইক কিন্তু বন্ধ করবে। আমরা অনেক দিন ধরে ক্লাস করছি, ফলে আমরা সিস্টেমটা জানি। যখন আমি পড়াচ্ছি, যখন আমি বলছি, তখন মাইক কিন্তু সবার বন্ধ থাকবে। তাহলে এর আগে পাগলা গণেশ গল্প আমাদের সবার পড়া আছে, জানা আছে। পাগলা গণেশ গল্প যেহেতু কল্পবিজ্ঞানের অংশ, তাই কল্পবিজ্ঞানটা কী আর কল্পবিজ্ঞানের প্রয়োজনটা কী, প্রয়োজনটা কোথায়, কল্পবিজ্ঞান কেন পড়ব, কল্পবিজ্ঞান সম্পর্কে কেন জানব, কল্পবিজ্ঞানের গল্প টল্পগুলো কেন আমরা পড়ে নিজের মতো করে ভাববো, সে সম্পর্কেও বলেছি। যদিও এরপরে মেঘচোর গল্প পড়ানোর সময় এর পরের ক্লাসে আবার কল্পবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকের আমি আলোচনা করছি এই গল্প পাঠ এবং গল্পের বিষয় নিয়ে। তো মেঘচোর গল্পে যে মুখ্য চরিত্র, প্রধান চরিত্র, বলো মুখ্য চরিত্রের নাম কি বললাম? পুরন্দর চৌধুরী। তাহলে এর পদবী, এর টাইটেল শুনে আমরা একে কোন কোন জাতির মানুষ বলবো? বাঙালি। পুরন্দর চৌধুরী, চৌধুরী টাইটেল তো বাঙালি। হ্যাঁ, বাঙালি। আরে আমাদের মতো বাঙালি। আরে বাবা, কি বুদ্ধি! বিজ্ঞানী না, কি বুদ্ধি! হ্যাঁ, রীতিমতো সেই বুদ্ধির প্রয়োগে সারা বিশ্ব জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। হ্যাঁ, বুদ্ধি, বাঙালিদের বুদ্ধি কম না বেশি?
হ্যাঁ, আমরা ভাবি, আমরা ভালো করে বুদ্ধি খাটাই। সারা বিশ্বে কিন্তু বাঙালিরা ছড়িয়ে রয়েছে, বড় বড় পদে রয়েছে, বিজ্ঞানের ক্ষেত্রে বাঙালিদের সুনাম রয়েছে সারা বিশ্বের সমস্ত জায়গাতে। বাঙালি, হ্যাঁ, ব্রেন কি, মাথা কি, একবারে আমাদের মাথা মানে রীতিমতো যথেষ্ট বুদ্ধি ধরতে পারে। কারণ বাঙালিরা আমরা খুব ভাবি, মাথা খাটাই, আমরা শরীর খাটাই কম, মাথা খাটাই বেশি, তাই না? সত্যি তাই। ওই জন্যই আমাদের বুদ্ধি একবারে সাত। কত ভাবি, সারাক্ষণ শুধু ভাবছি কি করা যায়, এটা করা যায়, ওটা করা যায়, প্রয়োগ, এখানে পরীক্ষা নিরীক্ষা, গবেষণা, মানে চালিয়ে যাচ্ছি মাথা শুধু। তো যাই হোক, পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমা খুলে বললেন, চোখে তার কালো চশমা খুলে বলছেন, কার সঙ্গে কথা হচ্ছে? অসীমা নামে একটি মেয়ের সঙ্গে কথা হচ্ছে। বলো, অসীমার বয়স কত? 27 বছর। হ্যাঁ, কম বয়সী, 27 বছর বয়সী একটি মেয়ে। ভেরি গুড। তাহলে পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে বললেন, অসীমা, এবার আমি তোমাকে এমন একটা দৃশ্য দেখাবো যা তোমার আগে পৃথিবীতে কেউ কখনো দেখেনি। দাঁড়াও, তোমার একটা চমকপ্রদ দৃশ্য দেখাই, তুমি দেখে অবাক হয়ে যাবে। তোমাকেই দেখাবো, কিন্তু পৃথিবীতে কেউ দেখেনি এর আগে। এরকম দৃশ্য কেউ কল্পনাও করতে পারেনি। হ্যাঁ, এমন দৃশ্য দেখা তো দূরের কথা, কেউ কল্পনাও করেনি। ছোট একটা রকেট আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে, আকাশের এক জায়গাতেই কিন্তু গোল হয়ে পাক খাচ্ছে, খুব বেশি এধার ওধার যাচ্ছে না, একটা নির্দিষ্ট জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে একটা রকেটের ছবি আমি পাঠিয়েছি কি না? হ্যাঁ, এই রকেটটাতে বসার জন্য কটা সিট রয়েছে? কটা সিট? 2 সিটার, 2টো সিট রয়েছে। হ্যাঁ, কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়েছে, কম্পিউটারই রকেটটাকে ঘোরাচ্ছে। তার মানে কম্পিউটারে আগে থেকে যে ইনস্ট্রাকশন সেটা ইনপুট করা রয়েছে এবং সেই মতো কম্পিউটার রকেটটাকে ঘোরাচ্ছে, রকেটটা গোল হয়ে ঘুরছে। 2টি মাত্র সিট, এই রকেটে বসার জন্য 2টো সিট রয়েছে, আর সেই 2টো সিটে পাশাপাশি বসে আছেন পুরন্দর চৌধুরী আর অসীমা। পুরন্দরের মুখখানা ফর্সা, একেবারে ফর্সা। ওই যে অনেকের মুখ দেখতে পাচ্ছি, কি সুন্দর ফর্সা মুখ। ক্যামেরা বন্ধ কর। পুরন্দরের মুখখানা ফর্সা, ওই একেবারে গোল, একেবারে চাঁদের মতো গোল। আহা, পুরো গোলগাল মুখ, চাঁদের মতো গোল। আর তার চোখের মণি দুটো নীল, চাঁদের মতো গোল মুখ, ফর্সা রং। আর তার বয়স, কত বয়স পুরন্দর চৌধুরীর? 50-এর কাছাকাছি, মানে এখনো 50 হয়নি, প্রায় 50-এর কাছাকাছি। এই পুরন্দর চৌধুরী একজন বিজ্ঞানী, বৃষ্টি বিজ্ঞানী হিসেবে সারা পৃথিবীতে তার নাম, সারা পৃথিবীতে নাম ছড়িয়ে রয়েছে। বৃষ্টি বিজ্ঞানী, বৃষ্টি নিয়ে কারবার, আবহাওয়া নিয়ে কারবার, মেঘ নিয়ে কারবার। এই পুরন্দর চৌধুরীর একটা অবিশ্বাস্য ঘটনা, অবিশ্বাস্য বিজ্ঞানের যে প্রয়োগ, সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন। সাহারা মরুভূমির ছবি পাঠিয়েছি, তাই না? হ্যাঁ, তাহলে সাহারা মরুভূমি যেখানে রুক্ষ সূক্ষ্ম বৃষ্টিপাত হওয়ার কথা নয়, খুবই কমই হয়, সামান্য, কিন্তু সেই সাহারা মরুভূমিতে তিনি 1 মাসে কত বৃষ্টি ঘটিয়েছেন? 100 ইঞ্চি বৃষ্টি। 100 ইঞ্চি। এজন্য তার প্রশংসা যত হয়েছে, আরে বৃষ্টিপাত ঘটিয়েছে তত ভালোই, মরুভূমিতে বৃষ্টিপাত খুব একটা হয় না, রুক্ষ সূক্ষ্ম, তাহলে তো ভালোই, প্রশংসা তো হবে। কিন্তু না, প্রশংসা যতটা না হয়েছে তার থেকে বেশি নিন্দা হয়েছে প্রায় ততটাই নিন্দা হয়েছে। প্রশংসাও পেয়েছে কিন্তু নিন্দাও হয়েছে, কিন্তু সমানভাবে। তো নিন্দা কেন হয়েছে এটা আমরা কারণটা খুঁজে পরে বের করব, কিন্তু নিন্দা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। মেঘ থেকে ইচ্ছে মতন বৃষ্টিপাত ঘটানো এখন আর নতুন কিছু ব্যাপার নয়, যে কেউ মেঘ থেকে ইচ্ছে মতো বৃষ্টিপাত ঘটাতে পারবে। যেটা বলা হয়েছে তা শুনে আমাদের মনে হতে পারে তার মানে কি মেঘ থেকে আমরাও কি ইচ্ছে মতো, বা এখনকার দিনের এই মুহূর্তে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা কি ইচ্ছে মতো বৃষ্টিপাত ঘটাতে পারে? এখন কি পারছে? সম্ভব না। আসলে এটা কল্পবিজ্ঞান, এটা ভাবছে, কল্পনা করছে।
যে সারা পৃথিবীতে এরকম কাণ্ড ঘটে গেছে, আবিষ্কার হয়ে গেছে যে ইচ্ছে মতো বৃষ্টিপাত ঘটানো যায় মেঘ থেকে। এটা একটা নতুন ব্যাপার নয়, এটা একটা সামান্য ব্যাপার হয়ে গেছে, সাধারণ। কিন্তু তিনি অর্থাৎ পুরন্দর চৌধুরী এর ওপরে গিয়ে, এর ঊর্ধ্বে গিয়ে আরও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে নিয়ে এসেছেন, এই সাহারায় বৃষ্টি ঝরিয়েছেন নিয়ে এসে। সেই দেশে এবার বৃষ্টি কম হবে। কোন দেশে বৃষ্টি কম হবে? কোন দেশে? সাহারায়। সাহারায় বৃষ্টি ঘটিয়েছেন অন্য দেশ থেকে মেঘ নিয়ে এসে। না, সাহারায় বৃষ্টি বেশি হয়েছে। যেখান থেকে বৃষ্টি হ্যাঁ সাইবেরিয়া অঞ্চলে, হ্যাঁ সাইবেরিয়ায়। তো যেখান থেকে মেঘ নিয়ে এসছে সেই জায়গায়, সেই অঞ্চলে বৃষ্টি কম হবে। সেই দেশে এবার বৃষ্টি কম হবে। একে মেঘচুরি বলা যায়। তো পরীক্ষায় আসতে পারে মেঘচুরি কাকে বলা যায়, কাকে বলা হয়, লেখা যাবে। ওকে, মাইক বন্ধ। অন্য দেশ থেকে মেঘ নিয়ে অন্য জায়গায় বৃষ্টিপাত করিয়ে দেওয়াকে চুরি বলে। হ্যাঁ, অন্য দেশ থেকে মেঘ নিয়ে এসে মানে চুরি করে নিয়ে এসে অন্য জায়গায় বৃষ্টিপাত ঘটানো। রাষ্ট্রসংঘের অনেকগুলি দেশ দাবি তুলেছে যে এই যে মেঘ চুরি আইন করে বদলানো দরকার, মেঘ চুরি করা যাবে না। অসীমার বয়স 27। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে। আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছবি পাঠিয়েছি, দেখেছো? হ্যাঁ, তো সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে অসীমা ইতিহাস নিয়ে গবেষণা করে। পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়ার বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিল। বোস্টন শহর আছে আমেরিকায়, উত্তর আমেরিকায় বোস্টন। সেই বোস্টন শহরে পুরন্দর চৌধুরী যোগ দিতে এসেছিল আবহাওয়া নিয়ে একটা আলোচনায়। সেখানে অসীমার সঙ্গে তার হঠাৎ আলাপ হয়। অসীমা নিজেই পুরন্দর চৌধুরীর সঙ্গে আলাপ করতে এসেছিল। ক্যামেরা অন করো না, ক্যামেরা অফ করে দাও। হ্যাঁ, বন্ধ। তাহলে অসীমা ওই আলোচনাতে এসেছিল। হ্যাঁ, মাইকটা বন্ধ করে দাও। অসীমা ওই আলোচনাতে এসেছিল। তো ওখানেই পুরন্দর চৌধুরীর সঙ্গে অসীমার আলাপ হয়েছিল। সেই আলোচনা সভায় এসেছিল কার্পভ নামে একজন বিজ্ঞানী। এই কার্পভ নামে বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগালি দিয়েছিল। পুরন্দরকে বলেছিল এই মেঘচোর, এই চোর, মেঘচোর কোথাকার, গালাগালি দিয়েছে। আর পুরন্দর চৌধুরী এমন উত্তেজিত হয়ে উঠেছিল ওই মেঘচোর শুনে। হ্যাঁ বলো, কোন লাইনটা হচ্ছে? লাইন আমি আবার কি করে বুঝবো? 51 পৃষ্ঠায় ওপর থেকে 8-10 লাইন পরে। তাহলে মেঘচোর বলে পুরন্দর চৌধুরীকে কার্পভ নামে একজন বিজ্ঞানী এমন গালাগালি দিয়েছিল। পুরন্দর চৌধুরী খেপে গেছে, উত্তেজিত হয়ে চিৎকার করে কিছু বলতে চাইছে। আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো, শুনলেই লাইন খুঁজে পাবে। চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল পুরন্দর চৌধুরী। তারপরে যখন জ্ঞান ফিরল, মানে যখন তিনি চোখ মেললেন, তখন তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি। এই সুন্দরী মেয়েটি মানে কি নাম? অসীমা। অসীমা, খুব সুন্দরী অসীমা। সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অসীমা পুরন্দর চৌধুরীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কারণ অজ্ঞান হয়ে গেছিল। ভদ্রলোকের জ্ঞান ফিরে এসেছে এখন। এই দুনিয়ায় পুরন্দর চৌধুরীর আত্মীয় বলতে কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই। পুরন্দর চৌধুরী একা। তিনি বিয়েও করেননি, এগুলো মনে রাখবে। বিদেশে একটি অচেনা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কে? চেনে না, জানে না, সেবা করছে। তো অবাক হয়েছিল, জিজ্ঞেস করেছিল আচ্ছা তুমি কে? পরিচয় জানতে চেয়েছিল অসীমার। অসীমা বলেছিল আপনি আমায় চিনতে পারবেন না, কিন্তু আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে। পুরন্দর চৌধুরীকে অসীমা বলছে পুরন্দর চৌধুরীর যে ছোট ভাই তার মেয়ে। পুরন্দর চৌধুরীর একজন ছোট ভাই ছিল, কিন্তু পুরন্দর চৌধুরী সেই ছোট ভাই বহুদিন আগে নিরুদ্দেশ হয়ে গেছে। তার নাম দিগ্বিজয়। 25 বছর আগে। হ্যাঁ, দিগ্বিজয় 25 বছর আগে। তাহলে এই যে দিগ্বিজয় 25 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল।
এখানে পুরন্দর চৌধুরীর ভাইয়ের মেয়ে বলে অসীমা পরিচয় দিচ্ছে, কিন্তু সত্যিকারে কি অসীমা পুরন্দর চৌধুরীর ভাইয়ের মেয়ে, মানে ভাস্তি? না, ভাস্তি বা ভাইজি না, কারবাবের মেয়ে। আসলে অসীমা পরিচয়টাকে গোপন রেখে তার ভাইয়ের মেয়ের পরিচয় দিয়ে পুরন্দর চৌধুরীর কাছাকাছি যেতে পেরেছিল, তার ভেতরের, তার মনের ভেতরে তার সমস্ত কথাগুলো জানতে পেরেছিল, কি করতে চাইছে না করতে চাইছে, করে তাকে জব্দ করতে চেয়েছিল এবং পৃথিবীটাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত উঠে পড়ে লেগেছিল এবং সেটা রক্ষাও করেছিল। তাহলে ভালো কাজ করার জন্য কখনো কখনো ছল চাতুরির দরকার হয়, সেই অসীমা কিন্তু কিছুটা ছল চাতুরির আশ্রয় নিয়ে ভালো কাজ করেছে। আর পুরন্দর চৌধুরী বিজ্ঞানের নেশায় এমন মশগুল হয়েছিল যে ভালো কাজ করতে গিয়ে তার মাধ্যমে যে খারাপও হতে পারে সেটা ভুলেই গিয়েছিল। যাই হোক, পুরন্দর প্রথমে বিশ্বাস করেননি, ছোট ভাইয়ের মেয়ে একথাটা বিশ্বাস করেননি। তার একটি ভাই ছিল, পুরন্দর একটি ভাই ছিল ঠিকই, কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে 25 বছর আগে। সেই ভাইয়ের নাম ছিল দিগ্বিজয়। অসীমা বলেছিল, আমার বাবা নিরুদ্দেশ হয়ে যায়নি, তিনি কিন্তু দেশ ছেড়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আলাস্কায় এসে সেখানেই থেকে গিয়েছিলেন। আলাস্কায় আমি যে ছবিগুলো পাঠিয়েছিলাম, হ্যাঁ, সেই ছবির মধ্যে আলাস্কাও ছিল। সেই আলাস্কাতে এসে তার ভাই থেকে গিয়েছিল। আর পুরন্দর চৌধুরীর ভাই নাকি বিয়ে করেছিল একটি এস্কিমো মেয়েকে। এস্কিমোদের ছবি পাঠিয়েছি আমি কিন্তু, বরফের দেশের যে মানুষ, হ্যাঁ, এস্কিমো, ওই এস্কিমো মেয়েকে বিয়ে করেছিল। আর অসীমার মাই নাকি সেই এস্কিমো মেয়ে, তিনি আমার মা। আমার বাবা আপনাকে খুব ভালোবাসতেন, মৃত্যুর আগেও আপনার কথা বলেছিলেন। আমার বাবা যখন মারা যাচ্ছে তখন কিন্তু আপনার কথা বলে গিয়েছিলেন, আপনাকে খুব ভালোবাসতেন। তার মানে এইভাবে পুরন্দর চৌধুরীর সহানুভূতি আদায় করে নিয়েছে, মনের কাছাকাছি পৌঁছে গেছে অসীমা। আর অসীমাকে নিজের ভাস্তি ভেবে পরে কিন্তু সব বলে দিয়েছে পুরন্দর চৌধুরী। আর সেই পুরন্দর চৌধুরীকে জব্দ করার জন্য ওটাকেই কাজে লাগিয়েছে অসীমা। বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। পুরন্দর চৌধুরী কেউ নেই, একমাত্র ভাই ছিল, তারপরে সেই ভাইয়ের মেয়ে রক্তের সম্পর্কের একজন বেরিয়েছে, খুব খুশি হয়েছিলেন। তারপর তিনি আর অসীমাকে ছাড়েননি, অসীমাকে ছাড়তে চাননি, সঙ্গে সঙ্গে নিয়েই ঘুরেছেন। তার নিজস্ব রকেটে, পুরন্দর চৌধুরীর নিজস্ব রকেট আছে, রকেটে ছবি পাঠিয়েছিলাম, হ্যাঁ, তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় ঘুরে বেড়িয়েছেন, বহু জায়গায় অসীমাকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। আর আবহাওয়ার নানা রকম রহস্য দেখাচ্ছেন, আবহাওয়ার রহস্য, কী ধরনের আবহাওয়া পাল্টায়, আবহাওয়া নিয়ে কাজকর্ম, তার গবেষণা, সমস্ত কিছু সব দেখাচ্ছেন আর অসীমাকে অবাক করে দিচ্ছেন। এখন ঘুরতে ঘুরতে ওরা এসেছেন আলাস্কার আকাশে। আলাস্কার আকাশে রকেটটা কিন্তু একই জায়গায় গোল হয়ে ঘুরে যাচ্ছে। অসীমা তার বাবা মায়ের সঙ্গে যেখানে থাকতো সেই আলাস্কায় সেই জায়গাটাও দেখা হয়ে গেছে, পুরন্দর চৌধুরী সেই জায়গাটাও দেখেছে। সেখানে অবশ্য আগে তো এস্কিমোরা থাকতো, বরফের দেশের মানুষ, তারা ইগলুতে থাকতো, ইগলু বরফের তৈরি যে ছোট ছোট ঘর, ইগলু বলে, ওই ছবিও পাঠিয়েছি, হ্যাঁ। তো সেই এস্কিমোদের ইগলু আগে যেখানে ছিল তার বদলে এখন বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি উঠেছে, বোঝো অবস্থা। এয়ার কন্ডিশন লাগানো হয়েছে, হ্যাঁ, এসি লাগানো, বড় বড় বাড়ি, তাতে এসি লাগানো হয়েছে, মানে ওখানেও এত গরম পড়ে গেছে, আবহাওয়ার কি পরিবর্তন। তো পুরন্দর চৌধুরী বললেন নিচের দিকে তাকিয়ে দেখো, ওটা কি দেখছো বলতে পারো? অসীমাকে বলছে, বলো অসীমা, ওটা কি দেখছো বলতে পারছো? অসীমা বলল, দেখতে পাচ্ছি একটা সোনালি রঙের পাহাড়। বলো তো সোনালি রঙের ওই পাহাড়টার নাম কি? আমি ছবি পাঠিয়েছি, মাউন্ট চেম্বারলিন। তো অসীমাকে বলছে, দেখতে পাচ্ছ নিচে? অসীমা বলছে, দেখতে পাচ্ছি একটা সোনালি রঙের পাহাড়, চূড়ার বরফের ওপরে রোদ পড়েছে বলে সত্যি সোনার মতো ঝকঝক ঝকঝক করছে। কি বরফের ওপরে রোদ পড়লে ঝকঝক করে? আমরা তো এত কাছ থেকে দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা, আহা, সারা পৃথিবীর মধ্যে অবাক করে দেওয়ার মতো সৌন্দর্য।
কাঞ্চনজঙ্ঘার বরফের ওপরে যখন সূর্যের আলো পড়ে, সূর্যোদয় হয়, তখন একবারে কাঁচা সোনার রং ঝলমল ঝলমল করে। টাইগার হিল থেকে দেখেছি আমরা, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি অপূর্ব লাগে না? অসাধারণ। ওহ, মুগ্ধ। যারা এখনো দেখনি পুজোর আগে আগে ওই সময়টাতে আকাশ একদম পরিষ্কার থাকে, একবারে নীল, ওই সময়টাতে মেঘ থাকে না, বৃষ্টি বৃষ্টি নেই, ওই সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘাটাকে দেখবে টাইগার হিলে গিয়ে। আমাদের শিলিগুড়ি থেকে তো দেখাই যায়, ছাদ থেকে দেখা যায় অনেকের। আমাদের ছাদ থেকে ওরে বাহ, দেখা যায়। বাহ, আমাদের সুভাষ তো এখন দেখা যায় ছাদ থেকে। হ্যাঁ, ছবি তুলবি, আমাদের বাড়ি থেকে দেখা যায়। সুন্দর করে ছবি টবি তুলবি সবাই। আমাদের বাড়ি থেকেও দেখা যায় স্যার। ভেরি গুড। এবারে মাইক বন্ধ করো। তাহলে চূড়ার বরফের উপরে রোদ পড়েছে বলে সত্যি সোনার মতন ঝকঝক করছে। তো পুরন্দর চৌধুরী বলছে, ওই পাহাড়টার নাম জানো? অসীমা বলছে, অসীমা ইতিহাসের ছাত্রী, ইতিহাস নিয়ে পড়াশোনা গবেষণা, ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলও বেশ ভালোই জানে। তো যারা বড় বড় জায়গাতে পৌঁছচ্ছে, যারা বড় বড় জায়গায় পৌঁছেছে, যারা গবেষণা করে, তারা কি শুধু একটা বিষয় জানে? তোমাদের কি মনে হয়? না, বিভিন্ন বিষয় জানতে হয়। প্রায় সব বিষয়ে কিছু না কিছু জ্ঞান থাকা দরকার। হ্যাঁ, একটা বিষয় নিয়েই পড়াশোনা করলেই, একটা বিষয়ে জ্ঞান থাকলেই যে ওই বিষয়টাকে নিয়ে এগোতে পারবে তা নয় কিন্তু। যে কোনো বিষয়ে যদি ভালো মতো প্রতিষ্ঠিত হতে হয়, যে বিষয়টা নিয়ে নয় শুধু, সেই বিষয়ের সাথে সাথে আরও অন্যান্য বিষয়গুলো নিয়েও কিন্তু পড়াশোনা করতে হবে, জানতে হবে। কারণ দেখবে কখনো কখনো একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে। তো অসীমা ইতিহাসের ছাত্রী, কিন্তু ভূগোলের বেশ ভালোই জানে। সে বলল, আমি আলাস্কার এত দূরে কখনো আসিনি, এত দূরে কখনো আসিনি, মানে আলাস্কার এত দূরে, ও আলাস্কার যেখানে ওর বাবা মা থাকতো সেখানেই ছিল, এত দূরে আসেনি। তবে এই পাহাড়টার নাম বলল মাউন্ট চেম্বারলেন। তার পাশেই যে কুয়াশায় ঢাকা হ্রদ, একটা হ্রদ আছে, কুয়াশায় ঢাকা রয়েছে হ্রদ, তার নাম কি হ্রদ? লেক স্টেভার। লেক স্টেভারের ছবি পাঠিয়েছি আমি একটা হ্রদের ছবি পাঠিয়েছি, দেখেছো? হ্যাঁ স্যার, লেক ফ্লেভারের নিচে আছে আটলান্টিস নামের কক্ষটা। হ্যাঁ, আটলান্টিস সম্পর্কে পরে বলছি। লেক স্টেভার হ্রদের ছবি পাঠিয়েছি। হ্যাঁ, মাইক বন্ধ, মাইক এবারে অফ করে দাও, সবাই মাইক অফ করো। পুরন্দর খুশি হয়ে বললেন, বাহ, এবার আমি তোমাকে যা দেখাবো, মাইক বন্ধ করো, অসুবিধা হচ্ছে। এবার তোমাকে আমি যা দেখাবো তা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। অসীমাকে এবার এক আশ্চর্যজনক জিনিস দেখাবে, যা পৃথিবী থেকে এখনও কেউ দেখেনি। অসীমাকে নিজের ভেবে পুরন্দর চৌধুরী দেখাচ্ছে। সারা পৃথিবীতে দারুণ হইচই হবে এই নিয়ে, হ্যাঁ, কিন্তু তুমি মুখ খুলতে পারবে না, অসীমা। তুমি কিন্তু আমার ভাস্তি, আমার ভাইয়ের মেয়ে, তাই তোমাকে আমি বলছি তুমি মুখ খুলতে পারবে না। কিন্তু কি করতে চলেছি আমি, দেখো বেটা, কার্পপ। হ্যাঁ, কার্পপ কীরকম জব্দ হয় এবার দেখো। কার্পপ পুরন্দর চৌধুরীকে কি বলেছিল? মেঘচোর বলে গালি দিয়েছিল, মেঘচোর বলে অপমান করেছিল। তাহলে ও আমাকে সবার সামনে মেঘচোর, চোর বলে অপমান করেছে, ওকে আমি জব্দ করব। হ্যাঁ, তুমি দেখো কীভাবে জব্দ করি। অসীমা মৃদুভাবে বলল, বিজ্ঞানীদের উচিত নয় কিন্তু একজন আর একজনকে জব্দ করা। বিজ্ঞানীদের কাজ সবাই একসাথে মিলে আমাদের দেশ, পৃথিবী, সভ্যতার উন্নতি করা, একসাথে মিলে। কেউ কাউকে জব্দ করবে, জব্দ করা কিন্তু উচিত না। কিন্তু পুরন্দর চৌধুরী বলছে, না, বোকাদের বুঝিয়ে দেওয়া দরকার। বেটা কার্পপ বড্ড বেশি জ্ঞানী মনে করে, ওটা বোকা, ওকে বুঝিয়ে দেওয়া দরকার যে কাদের জ্ঞান কতটুকু। আমাকে মেঘচোর বলে, হ্যাঁ, এত সাহস, আমাকে মেঘচোর বলে। আমি অন্যায়টা কি করেছি? কি অন্যায় করেছি? আমি তো ভালো কাজই করেছি। পুরন্দর চৌধুরী বলছে, সাইবেরিয়া থেকে মেঘ এনেছি সাহারায় বৃষ্টি হয় না, ওখানে মেঘ এনেছি। সাইবেরিয়ায় তো কত বরফ, সেখানে বৃষ্টির প্রয়োজন নেই। সাইবেরিয়ায় অত বরফ, সেখানে বৃষ্টি না হলে ক্ষতি কি আছে? তাহলে পুরন্দর চৌধুরী কিন্তু ভালোটা দেখছে, শুধু ক্ষতিটা এখনও দেখতে পাচ্ছে না, কিন্তু ক্ষতি তো আছেই, সেটা আমরা বলবো পরে। অসীমা বলল, কিন্তু একবার এরকম শুরু করলে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মেঘ নিয়ে এলে, তারপর যদি যে কোনো দেশ অন্য দেশের মেঘ চুরি করতে শুরু করে
এবারে দেখা গেল মেঘ চুরি করার যে থিওরি সবাই জেনে গেল, এবারে একটা দেশ আর একটা দেশের সব মেঘ চুরি করে নিল, তাহলে কী হবে? সেই দেশের মানুষের কি অবস্থা হবে আপনি বলতে পারেন? সেই দেশের মানুষ, হ্যাঁ, সে দেশের মানুষ তো বাঁচতে পারবে না জল ছাড়া। কিন্তু অসীমাকে পুরন্দর চৌধুরী বলছে, আমি পৃথিবীর মানুষকে আর একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব, পৃথিবীর মানুষকে কিন্তু শিখিয়ে দিয়ে যাব যে যাতে ওরকম মেঘ চুরি হলেও কোনো ক্ষতি হবে না, মেঘ চুরি হলেও কোনো ক্ষতি হবে না, শিখিয়ে দিয়ে যাব। কিন্তু আমি বেটা কার্পভকে তো আমি ছাড়বো না। যাকে সে কথা পরে, তুমি তো ইতিহাসের ছাত্রী। পৃথিবীতে শেষ তুষার যুগ কবে এসেছিল জানো? শেষ তুষার যুগ, তুষার যুগ, 13,000 বছর আগে। হ্যাঁ, এটা মনে রাখবে। 13,000 বছর আগে যেখানে লেখাই আছে। অসীমা বলছে এটা ঠিক ইতিহাসের বিষয় নয়, এটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক ব্যাপার, ইতিহাসেরও প্রাগ, ইতিহাসেরও পূর্বের ব্যাপার, হ্যাঁ, প্রাগ ঐতিহাসিক। তবুও আমি এটা জানি, অসীমার অগাধ জ্ঞান, বিভিন্ন বিষয়ের জ্ঞান, ইতিহাসের এই জ্ঞানটাও অসীমার আছে। সে বলছে শেষ হিমযুগ শেষ হয়েছিল 13,000 বছর আগে, 13,000 বছর আগে এসেছিল হিমযুগ। পুরন্দর চৌধুরী বলছে ঠিক বলেছ, হিমযুগ মানে বরফের যুগ, তুষার যুগ, ঠিক বলেছ। এই লেক স্ট্রেভার তৈরি হয়েছিল সেই সময়, তার মানে 13,000 বছর আগে তৈরি হয়েছিল লেক স্ট্রেভার। মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জল এই লেকে এসে জমে। তাহলে মাউন্ট চেম্বারলিন থেকে যে জল, যে বরফ গলে যে জল নেমে আসে, সেই জল এই লেক স্ট্রেভারে জমে। আবার লেক স্ট্রেভার থেকে এই জল বাষ্প হয়ে উড়ে যায়, তাহলে আবার এই জল বাষ্প হয়ে উড়ে গিয়ে মাউন্ট চেম্বারলিনের চূড়ায় আবার বরফ হয়ে যায়। এই সাইকেল চলছে, সাইকেল 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 মানে কি? সাইকেল ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এই যে আবর্তন, আবর্তন, সাইকেল মিনস চক্রাকারে আবর্তন, এইভাবে রাউন্ড হয়ে আসছে, সাইকেলের চাকা, চাকার মতো সাইকেলিং, উপর থেকে আসছে যাচ্ছে। হ্যাঁ, ওপর থেকে আসছে, বরফ গলে জল হয়ে এখানে লেকে জমছে, বাষ্প হয়ে আবার উড়ে যাচ্ছে, ওটা হচ্ছে উপরে যাচ্ছে, ওটা হচ্ছে গিয়ে আবার বৃষ্টি হয়ে ঝরে পড়ে বরফ হয়ে জমাট বেঁধে যাচ্ছে। এই যে সাইকেল, ওয়াটার পেপার, এটা হ্যাঁ, এই সাইকেলিংটা চলছে চলছে চলছে। তো অসীমা বলছে যেমন সমুদ্রের জল মেঘ হয়ে উড়ে যায়, আবার মেঘ থেকে বৃষ্টি হয়ে সমুদ্রে ভরাট হয়। কিন্তু পুরন্দর চৌধুরী বলছে ওটা তো স্কুলের ছেলে মেয়েদের মতন হলো। আসল বৃষ্টির হিসেবটা তোমাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। স্কুলের ছেলেমেয়েরা বাচ্চা ছেলেমেয়েরা যা বোঝে সহজে, ওটা তো তুমি বললে, কিন্তু দেখো আসল হিসেব, নিখুঁত হিসেবটা কিন্তু স্কুলের ছেলেমেয়েরা জানে না। সেটা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি বুঝবে। শোনো ব্যাপারটা কী রকম, যে সারা বছর পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায় জানো? পৃথিবী থেকে বাষ্প হয়ে সারা বছর 95,000 কিউবিক মাইল মেঘে উড়ে যাচ্ছে। 95,000 কিউব মাইল, তার মধ্যে 80,000 কিউব মাইল সমুদ্র থেকে। হ্যাঁ, 95,000 কিউবিক মাইল। 1 কিউবিক মাইল মানে কত লিটার বলো? 1 কিউবিক মাইল মানে 1 কিউবিক মিটার মানে হচ্ছে 1 কিউবিক মিটার মানে হচ্ছে 1000 লিটার। লিখে রাখো, 1000 লিটার। 1 কিউবিক মিটার মানে 1000 লিটার। তাহলে তো এখানে বলছে, হ্যাঁ, অনেক 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 প্রচুর। এখানে বলছে যে 80,000 কিউবিক মাইল। 1 কিউবিক মিটার মানে 1000 লিটার, আর 80,000 কিউবিক মাইলের কথা বলা হয়েছে। তাহলে হিসেব করে দেখো কত 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 জল সমুদ্রে যায়। তাহলে 80,000 কিউবিক মাইল যায় সমুদ্র থেকে। আবার ঠিক 80,000 কিউবিক মাইল বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে। সমুদ্রে যায় 80,000 কিউবিক মাইল, আবার ঠিক 80,000 কিউবিক মাইল বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে। আর 15,000 কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর এত মানুষ, জীবজন্তু, গাছপালা সব বেঁচে আছে। এত জীবজন্তু, এত গাছপালা, এত মানুষ বেঁচে রয়েছে মাত্র 15,000 কিউবিক মাইল বৃষ্টি নিয়ে। তাহলে প্রকৃতির হলো এটাই নিখুঁত হিসাব। এখন একটা ব্যালেন্স, একটা ঠিকঠাক ভারসাম্য বজায় রয়েছে, ব্যালেন্স বজায় রয়েছে। কিন্তু আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ছে,
আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ছে, দিন দিন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে বলেই বৃষ্টিপাত বেশি দরকার না কম দরকার? স্যার বেশি দরকার। বেশি দরকার। তাই পুরন্দর চৌধুরী বলছে, হ্যাঁ সাউন্ড মিউট, পুরন্দর চৌধুরী বলছে যে দিন দিন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, সুতরাং মানুষের জন্য বৃষ্টি বেশি দরকার, অতএব মেঘ তো আমি এখান থেকে ওখান থেকে নিয়ে আসবই। আপনি এখানে আমাকে কি দেখাবেন বলেছিলেন? অসীমা বলছে আপনি এখানে আমাকে বলেছিলেন একটা জিনিস দেখাবেন, তো কি দেখাবেন বলেছিলেন? তখন পুরন্দর চৌধুরী বলছে হ্যাঁ, এই যে নিচে দেখছো লেক স্ট্রেভার, এই যে হ্রদ, হ্যাঁ লেক স্ট্রেভার হ্রদ, এখানে একটা মজার ব্যাপার ঘটছে। মজার ব্যাপারটা কি না, এখানে যতখানি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে ঠিক ততখানি বৃষ্টি হয়ে ফিরছে না। বাষ্প হয়ে উড়ে যাচ্ছে যতখানি জল, বৃষ্টি হয়ে যদি ফিরে না আসে তাহলে আস্তে আস্তে লেকের জল কমবে না বাড়বে না সমান থাকবে? কমবে কমবে কমবে, কমতে 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 একসঙ্গে লেকটা শুকিয়ে যাবে। হ্যাঁ তাই বলছে কিছুটা কম ফিরে আসছে, জল ফিরে আসছে কিন্তু কিছুটা কম, অর্থাৎ হ্রদটা একটু একটু করে শুকোচ্ছে। আর আমি হিসেব করে দেখেছি, পুরন্দর চৌধুরী হিসেব করে দেখেছে এই হ্রদটা পুরোপুরি শুকোতে আরও 10,000 বছর লাগবে। এই হিসেবে যদি এগোয়, এই জল কমাটা এই রকম ধরনের গতিতে যদি এগোয় তাহলে 10,000 বছর পরে এর জল পুরো শুকিয়ে যাবে। অসীমা বলছে আপনি কি করে জানলেন ঠিক 10,000 বছর লাগবে? পুরন্দর চৌধুরী বলছে আরে অঙ্কের হিসেব, তুমি পৃথিবীর যে কোনো পাহাড়, নদী, পুকুর, খাল, বিলের কাছে আমায় নিয়ে যাও, আমি অঙ্ক কষে বলে দেব, অঙ্ক কষে হিসেব করে বলে দেব সেখান থেকে কত জল বাষ্প হয়ে যাচ্ছে আর কত জল বৃষ্টি হয়ে আবার ফিরে আসছে, আমি এটা হিসেব করেই বলে দেব। এই অঙ্ক আমার চেয়ে ভালো আর কেউ জানে না। কার্পবও কিছুটা জানে, তবে আমার চেয়ে কম। বেটা কার্পব ও অঙ্কের হিসেব কিছুটা জানে, কিন্তু আমার মতো এত ভালো জানে না। অসীমা বলছে আমি তো ইতিহাস পড়ি, ও অঙ্ক আমার মাথায় ঢোকে না। পুরন্দর চৌধুরী বলছে ইতিহাসেও তো অঙ্ক লাগে, অঙ্ক লাগে না, হিসেব নিকেশ তো কষতে হয় সব সাবজেক্টেই, ইতিহাসেও কিন্তু অঙ্ক লাগে, অবশ্য সাধারণ যোগ বিয়োগ, এত কঠিন কঠিন জটিল জটিল নয়। আচ্ছা ইতিহাসের ছাত্রী, তুমি আটলান্টিস নামে লুপ্ত সভ্যতার কথা জানো? এই যে লুপ্ত সভ্যতা আটলান্টিস, এটা রয়েছে গ্রিক উপকথায়। গ্রিকদের যে উপকথা, হ্যাঁ গ্রিক যে উপকথা, বাস্তবে কিন্তু আটলান্টিস নামে কোনো দ্বীপের কথা পাওয়া যায় না, কোনো ভূখণ্ডের কথা পাওয়া যায় না। হ্যাঁ এই আটলান্টিসের কথা উপকথাতে আছে গল্পের আকারে, যে আটলান্টিক মহাসাগরে ওপরে একটা দ্বীপ ছিল, একটা সময় সেই দ্বীপটা আটলান্টিক মহাসাগরে তলিয়ে যায়। তো আটলান্টিক মহাসাগরে তলিয়ে যাওয়া যে দ্বীপ কিন্তু উপকথার গল্পকথার, সেটা হচ্ছে আটলান্টিস, একটা মহাদেশ, কিন্তু এটা কল্পনায়, যার কোনো বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তো যাই হোক, আটলান্টিস এটা ইতিহাসে আছে কল্পকথাতে। তো আটলান্টিসের ব্যাপারটা গ্রিক লেখকদের জল্পনা কল্পনা, গ্রিক লেখকেরা তারা আটলান্টিসের কথা লিখেছিল কিন্তু কল্পনা করেছিল। অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে, এখনও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি ঠিকঠাক। তো সন্ধান পাওয়া যায়নি বলেই সবাই ভাবছে এটা কল্পনা, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। কিন্তু কিন্তু পুরন্দর চৌধুরী বলছে আমি যদি বলি এই লেক স্ট্রেভারের তলাতেই চাপা পড়ে আছে, তাহলে পুরন্দর চৌধুরী কি বলছে লেক স্ট্রেভারের তলায় কি চাপা পড়ে আছে? আটলান্টিস মহাদেশ। সেটা 10,000 বছর পরে জানা যাবে। 10,000 বছর পরে জানা যাবে। 10,000 বছর পরে জানা যাবে। কে বলছে? অসীমা। না না 10,000 বছর পরে জানা যাবে অসীমা বলছে। কেন? পুরন্দর চৌধুরী যে অঙ্কের হিসেবটা দিয়েছে, এই লেক শুকোতে লাগবে কত হাজার বছর? 10,000 বছর। তাহলে 10,000 বছর পরে লেকটা শুকিয়ে গেলে তার তাহলে ওকে 10,000 বছর পরে লেকটা শুকিয়ে গেলে ওই লেকের নিচে আমরা দেখতে পাবো, অসীমা বলছে। কিন্তু পুরন্দর চৌধুরী বলছে হ্যাঁ আমি অতদিন অপেক্ষা করতে চাই না, আমি এক্ষুনি দেখবো ওই লেকের তলায় ওই আটলান্টিস আছে কিনা। পুরন্দর চৌধুরী হ্যাঁ পুরন্দর চৌধুরীর অত ধৈর্যও নেই আর অতদিন বাঁচবেও না।
পুরন্দর চৌধুরী হা হা করে হেসে ওঠেন, হা 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 হা। ছোট্ট একটা মশলার কৌটো খুলে, মশলার কৌটোতে কি ছিল? লবঙ্গ। লবঙ্গ, এই লবঙ্গ বাড়িতে রান্নাঘরে আছে দেখবি কৌটোতে, লবঙ্গ। লবঙ্গ বাড়িতে রান্নাঘরে কৌটোতে আছে লবঙ্গ, দেখেছিস? হ্যাঁ, লবঙ্গ খেলে, আমাদের বাড়িতেও আছে। লবঙ্গ খেলে কেমন স্বাদ লাগে? লবঙ্গ খেলে ঝাল 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 ঝাল। হ্যাঁ, ছোট্ট একটা মশলার কৌটো খুলে একটা লবঙ্গ খেয়ে বললেন, তুমি একটা নেবে নাকি লবঙ্গ? মুখটা চলুক, মুখের দুর্গন্ধও কাটে। অসীমা একটা লবঙ্গ নিল। পুরন্দর চৌধুরী বললেন, তুমি আর আমি কেউই তো 10,000 বছর বাঁচবো না, তাহলে আমরা কি আর দেখবো না আটলান্টিস আছে কি না? ততদিনে পৃথিবীতে মানুষ থাকবে কিনা সন্দেহ, মানে 10,000 বছর সভ্যতা থাকবে কিনা, তার আগে ধ্বংস হয়ে যাবে কিনা কে জানে। 10,000 বছর তো দূরের কথা, আমি 10 বছর অপেক্ষা করতে রাজি নই। পুরন্দর চৌধুরী বলছে, আমি 10 বছর অপেক্ষা করতে রাজি নই, আমি এখনই দেখব, আজই দেখব। অসীমা চোখ বড় বড় করে বলল, চোখ বড় বড় করে বলছে, তাহলে কি আপনি এই লেকটাকে খুঁজে দেখতে চান? এই লেকের তলায় কি আছে? এর তো প্রায় সবটাই বরফে ঢাকা রয়েছে, আপনি কি করে এই বরফকে এখান থেকে সরিয়ে দেবেন? পুরন্দর মাথা নেড়ে বললেন, খোঁড়াখুঁড়ি তো তোমাদের কাজ, যারা ইতিহাস নিয়ে গবেষণা করে, ইতিহাস এই খোঁড়াখুঁড়ির ব্যাপারটা ব্যাপার আছে, আমাদের কাজ নয়, আমার কাজ নয়। আমি জল নিয়ে কারবার করি। জল কি খুঁড়তে হয়? জল কি খুঁড়তে হয়? এই যে এত বড় একটা লেক পড়ে আছে এখানে, এটা অপ্রয়োজনীয়। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই, তাই না? কোনো মানুষ এখানে আসে না। পুরন্দর চৌধুরীর কথা মতো এই লেকটা এখানে অপ্রয়োজনীয়, কোনো দরকার নেই, এখানে কোনো মানুষ আসে না। 10,000 বছর ধরে লেকটা নিজেই শুকোতো, তো ততদিনে অপেক্ষা না করে এখনই এটাকে শুকিয়ে ফেললে কেমন হয়? মানুষজন তো এখানে আসবে না, বসবাসই করছে না, তো আমি এখনই শুকিয়ে ফেলে দেখব। কিন্তু অসীমা বলছে, এত বড় লেকটা শুকোবেন কি করে? এত বড় লেকটাকে কি করে শুকোবেন? সেই জল ফেলবেন কোথায়? এখানে তো এত বরফ, তার মানে কত জল হবে, তো আপনি কোথায় নিয়ে যাবেন? তখন পুরন্দর চৌধুরী বলছে, আরে মেঘ করে ছড়িয়ে দেবো, ওই বরফকে জলে পরিণত করব, তারপরে মেঘ করে উড়িয়ে ছড়িয়ে দেবো, আর সেই মেঘ ওই বেটা কার্পবের দেশে পাঠিয়ে দেবো। কার্পবের দেশে, বেটা আমাকে অপমান করেছে মেঘ চোর বলে, ওর দেশে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ও খুব মেঘ মেঘ বলে চেঁচামেচি করছিল যে, তো ওখানেই পাঠিয়ে দেবো, ওকেই জব্দ করবো, ওর দেশ ভেসে যাক। পুরন্দর চৌধুরীকে অসীমা বলছে, এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে, যেখানে যাবে সেখানে বৃষ্টি হবে, প্রচুর মেঘ, অনেক বৃষ্টি, একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না? ক্ষতি হয়ে যাবে তো। পুরন্দর চৌধুরী বলছে, কি আর হবে, সাইবেরিয়ায় বড়জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে, আর 1 ইঞ্চি বেশি বরফ জমবে সাইবেরিয়াতে। অসীমা হেসে ফেলে বলল, হ্যাঁ, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায়? এত বড় লেক এত তাড়াতাড়ি কী করে শুকাবেন? পুরন্দর বললেন, শোনো, বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার যখন প্রথম হয়, প্রথম যখন বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার হয়, তখন সবাই অবিশ্বাস করে যে এটা সম্ভব নয়, এটা হতে পারে না, এটা কি করে হবে, সবাই অবিশ্বাস করে, বিশ্বাস করে না। তোমাকে আর একটা ছোট্ট ঘটনা বলি। পুরন্দর চৌধুরী অসীমাকে একটা ছোটো ঘটনা খুলে বলছে। ঘটনাটা ছোট, কিন্তু তার ফলটা হয়েছিল বিরাট, বিরাট ফল হয়েছিল, রেজাল্ট। 10 লক্ষ বছরেরও কিছু বেশি আগে, 10 লক্ষ বছরের কিছু বেশি আগে, কত 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 বছর আগে এই পৃথিবীর উত্তাপ হঠাৎ একটু কমে গিয়েছিল, বুঝলে? পৃথিবীর উত্তাপ, পৃথিবীর গরম কমে গিয়েছিল, তাপটা কমে গিয়েছিল, এরকম হয় আর কি, বহু বছর পরে এরকম হয়। পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে কমে বাড়ে। কি এখন আমাদের পৃথিবীর উত্তাপ আগের থেকে কমেছে না বেড়েছে? কি মনে হয় তোমাদের? বেড়ে চলছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে, বেড়ে চলেছে, আর বেড়ে যাচ্ছে এই দূষণের কারণে, বিশ্ব উষ্ণায়ন। আর তার ফলে হিমালয়ের একটা লেভেলের ওপর থেকে আস্তে আস্তে বরফ গলছে, জলস্তর বাড়ছে। এমন একটা সময় আসবে, বিজ্ঞানীরা বারবার ধরে এর পূর্বাভাস দিচ্ছে যে পৃথিবীতে যে সমস্ত নিচু জায়গাগুলো এখনও পর্যন্ত রয়েছে, সেগুলো কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলগুলো কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে জলস্তর বাড়লে। তাই তো হবে। তাহলে পৃথিবীর উত্তাপ কমে বাড়ে, আর আমাদের এখন দেখা যাচ্ছে পৃথিবীর উত্তাপ বেড়েই চলেছে, বেড়েই চলেছে।
পুরন্দর চৌধুরী বলছে মাঝে মাঝে এই ধরো 10-15 হাজার বছর পরে পরে পৃথিবীর উত্তাপ হঠাৎ করে অনেকটা বাড়ে কমে, এরকম হয়। আমি যেবারের কথা বলছি সেবার পৃথিবীর উত্তাপ কমেছিল মাত্র 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট, আর সেলসিয়াসের হিসেবে খুব বেশি হলে 2.2। এইভাবে পৃথিবীর উত্তাপ কমে গেছিল, অতি সামান্য। কিন্তু এই সামান্য উত্তাপ কমে গেলেও তাতেই দেখা গেছে গোটা উত্তর আমেরিকাটা একেবারে বরফ হয়ে গেছে। বোঝো অবস্থা, কোথাও কোথাও বরফ জমে এতটা পুরু হয়ে গেছিল, বরফ জমে গিয়েছিল 1000 ফিট উঁচু। বাবা রে, 1000 ফিট উঁচু বরফ জমে গেছিল। পুরন্দর চৌধুরী বলছে অসীমাকে, তোমার বিশ্বাস হচ্ছে না? এটা কিন্তু প্রমাণিত সত্য, এটা কিন্তু প্রমাণিত সত্য। আজ থেকে কত বছর আগের ঘটনাটা? 10 লক্ষ বছর আগের ঘটনা। 10 লক্ষ 10 লক্ষ বছর আগের ঘটনা। এরকম পৃথিবীতে উত্তাপ কমে যাওয়াতে উত্তর আমেরিকা বরফে ঢেকে গিয়েছিল। কত হাজার ফিট? 1000 ফিট, 1000 ফিট বরফে ঢেকে গিয়েছিল। এটা কিন্তু প্রমাণ পাওয়া যায়। পুরন্দর চৌধুরী বলছে। সাউন্ড মিউট করো। অসীমা বলল আপনার কথা অবিশ্বাস করব কেন? আপনার কথা অবিশ্বাস করার তো কিছু না। আমি ভাবছিলাম আপনি আমাকে ছেলে মানুষ ভেবে ঠাট্টা করছেন। হ্যাঁ, এই কথাগুলো কি আর বিশ্বাস করা যায়? কিন্তু আপনি আমাকে বাচ্চা ভেবে ছেলে মানুষ ভেবে ছোট ভেবে আমার সঙ্গে ঠাট্টা করছেন ভাবছি। কিন্তু পুরন্দর চৌধুরী বলছে না, এসব ঠাট্টার ব্যাপার নয়। এবার বুঝলে তো পৃথিবীর উত্তাপ একটুখানি কমে গেলেই কি কাণ্ড হয়। পৃথিবীর উত্তাপ যদি একটু কমে যায় কি কাণ্ড হয়। 10 লক্ষ বছর আগে হয়েছিল, আমি তোমাকে বললাম। সেরকম পৃথিবীর উত্তাপ যদি খানিকটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে সব বরফ গলতে শুরু করবে। তাহলে পৃথিবীর উত্তাপ যদি কমে যায়, জল ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়, তার প্রমাণ পাওয়া গেছে। তেমনি পৃথিবীর উত্তাপ যদি বাড়িয়ে দেওয়া যায়, সব বরফ গলে জল হবে। আরও বাড়িয়ে দিলে সেই জল বাষ্পীভূত হয়ে মেঘ হয়ে উড়ে যাবে। তাহলে সব বরফ কিন্তু গলতে শুরু করবে, উত্তাপ বাড়িয়ে দেওয়া যায়। আগে এই তাপ কমা বাড়াটা সূর্যের উপর নির্ভর করত, সূর্যের উপরে নির্ভর করত। সূর্য, হ্যাঁ, এখন তো তাই তাপ বাড়া কমাটা সূর্যের উপর নির্ভর করছে না? আর সেই সাথে সাথে তাপ বাড়ছে দূষণের কারণে, এবং তার পেছনেই কারণ কিন্তু সূর্য। তাহলে আগে তাপ কমা বাড়াটা সূর্যের উপর নির্ভর করত, আর এখন মানুষই তা করতে পারে। পৃথিবীর তাপ কমাতে বাড়াতে মানুষই পারে। বিজ্ঞানীরা সব আবিষ্কার করে ফেলেছে। যেসব পাগলগুলো, হ্যাঁ, বিজ্ঞানী কিন্তু আসলে পাগল, যেসব পাগলগুলো অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে। অ্যাটম বোমার ছবি পাঠিয়েছিলাম, তার থেকেও আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা, তার থেকে আরও বেশি শক্তিশালী, হ্যাঁ, তার থেকে আরও বেশি শক্তিশালী হাইড্রোজেন বোমা। তো যারা অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে, সেগুলো যদি একসঙ্গে ফাটতে শুরু করে, একসঙ্গে তারা ফাটাতে শুরু করে, তাহলে পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব শেষ, জ্বলে পুড়ে। অসীমা বলছে হ্যাঁ, সে কথা জানি। এত বড় লেকটাকে বাষ্প করে দেওয়ার জন্য আপনিও একটা অ্যাটম বোমা ফাটাবেন নাকি? তার মানে আপনিও কি একটা বিশাল বড় অ্যাটম বোমা ফাটাবেন নাকি লেকটাকে বাষ্প করে উড়িয়ে দেওয়ার জন্য? কিন্তু পুরন্দর চৌধুরী বলছে আমি ওসব বোমা টোমায় বিশ্বাস করি না, ওই সব বোমা টোমা ফাটিয়ে জল বাষ্প করার আমি বিশ্বাস করি না। আমি পুরন্দর চৌধুরী, হ্যাঁ, মেঘ নিয়ে গবেষণা করি। আমার আবিষ্কার সবসময় মৌলিক মানে একেবারে ব্যতিক্রমী, এক এবং অদ্বিতীয়, কারোর সঙ্গে মিলবে না, সবার থেকে আলাদা আমি। আলাস্কার এই চেম্বারলিন পাহাড়ের কাছে জনমনুষ্য নেই। আলাস্কার এই যে চেম্বারলিন পাহাড়ের কাছে মানুষজনের বসবাস নেই। এইখানে হবে আমার আবিষ্কারের পরীক্ষা। এইখানে আমি আমার আবিষ্কারের পরীক্ষা করব। শুধু তোমাকেই আমি জানাচ্ছি, শুধু তুমি থাকবে তার সাক্ষী, আর কেউ না। তুমি আমার ভাইয়ের মেয়ে, তাই তোমাকে এই মহান দৃশ্য দেখার সুযোগ দিচ্ছি, নাহলে আমি একাই করতাম। কিন্তু তুমি আমার আপনজন, ভাইয়ের মেয়ে, ভাস্তি, ভাইজি, তোমাকে আমি সুযোগ দিচ্ছি। 10,000 বছর পরে যে হ্রদটা শুকিয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে আমি নিশ্চিহ্ন করে দেব 5 মিনিটে। বোঝো অবস্থা, একটা হ্রদকে 5 মিনিটে নিশ্চিহ্ন করে দেবে।
উধাও হয়ে যাবে জল, সব বরফ। তো সত্যি কি তা সম্ভব? অসীমা বলছে সত্যি কি তা সম্ভব? পুরন্দর চৌধুরী বলছে এক্ষুনি দেখতে পাবে, দাঁড়াও একটু ওয়েট করো। এত বড় লেকটার জল বাষ্প হয়ে গেলে যে বিরাট মেঘ হবে, অসীমা বলছে এত বড় লেকটার জল বাষ্প হয়ে গেলে বিরাট মেঘ হবে, তার ধাক্কায় আমাদের রকেট টিকতে পারবে? তার ধাক্কায়, মেঘের ধাক্কায় আমাদের রকেটে তো দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, রকেটও দেখা যাবে অকেজ হয়ে যাবে, রকেট দেখা গেল ভেঙে পড়ল। পুরন্দর চৌধুরী বলছে আমরা মেঘ লোকের অনেক উঁচুতে উঠে যাব, মেঘ ধাক্কা লাগবে না। কি, যখন দেখবে যদি প্লেনে কখনো ওঠো তাহলে জানলা দিয়ে লক্ষ্য করবে যদি সামনে মেঘ টেকগুলো থাকে তখন কি করে পাইলট কিন্তু মেঘের ওপরে প্লেনটাকে উঠিয়ে নিয়ে যায় যাতে মেঘের সঙ্গে ধাক্কা না লাগে। হ্যাঁ, বা আমরা আমি চড়েছি। হ্যাঁ, বা ভেরি গুড। আর যারা চড়নি তারা কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখতে পাবে যে ইউটিউবে দেখি তো। হ্যাঁ, ইউটিউবে তো দেয়াই আছে কিভাবে মেঘের উপর দিয়ে উঠে যাচ্ছে যাতে মেঘের সঙ্গে ধাক্কা না লাগে। তো পুরন্দর চৌধুরী বলছি আমরা মেঘের অনেক উঁচুতে উঠে যাব, মেঘ আর কতটা উঠতে পারে তার উপরে উঠে যাব। আর আমরা তো আমাদের আশেপাশে পাহাড় রয়েছে, পাহাড়ের গা দিয়ে তো মেঘ ভেসে যায়, আর আমরা পাহাড়ে যখন আরও উঁচুতে উঠে যাই তখন মেঘের উপরে উঠে যাই। আর যখন মেঘের ভেতর দিয়ে যাই তখন আমাদের গায়েটায় মেঘ টেঘ ছুঁয়ে যায় না, একবারে ভিজে ভিজে যাই। পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা যাদের আছে তারা তো জানো। এখন এই যে বর্ষার সময় মেঘগুলো পাহাড়ের গা বেয়ে বেয়ে যাচ্ছে, তারও উপরে উঠে যাই আমরা মেঘের উপরে। পুরন্দর চৌধুরী বলছে মেঘ আর কতটা উঠতে পারে তার অনেক উঁচুতে আমরা উঠে যাব। অসীমা বলছে তারপর এত বড় মেঘকে কি আপনি সাইবেরিয়ায় পাঠাবেন? এখান থেকে সাইবেরিয়ায় পাঠিয়ে দেবেন নাকি? না, পুরন্দর চৌধুরী বলছে সবটা নাও পাঠাতে পারি, কিছু কিছু বিক্রিও করতে পারি। হ্যাঁ, অন্য দেশকে বিক্রি করব, যাদের দেশে মেঘের প্রয়োজন আছে, বৃষ্টি কম হয়, যেসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো দেওয়া যেতেই পারে। তখন অসীমা বলছে ততদিন আপনি এই মেঘ জমিয়ে রাখবেন নাকি? আপনার অন্য দেশের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে কথা বলে ব্যবসায় একটা চুক্তিপত্র স্বাক্ষর হবে, তারপরে তো তারা মেঘ কিনবে আপনার কাছ থেকে। তো আপনি কি এতদিন ধরে মেঘগুলো জমিয়ে রাখবেন? না, পুরন্দর চৌধুরী বলছে মেঘ নিয়ে বেড়াবো, মেঘ এদিক থেকে ওদিকে উড়িয়ে নিয়ে বেড়াবো, এক জায়গায় কেন জমিয়ে রাখবো? এক দেশ থেকে আর এক দেশে উড়ে যাবে, যে কোনো দেশের উপর দিয়েই উড়ে যাওয়া তো বেআইনি নয়। হ্যাঁ, মেঘ উড়ে গেলে মেঘ উড়ে যাওয়া কি বেআইনি? কি এখনো পর্যন্ত কি একটা দেশের উপর দিয়ে আরেকটা দেশের মেঘ উড়ে যেতে পারবে না এরকম কোনো নিয়ম আছে? নাই। তাহলে মেঘ উড়ে যাওয়া তো বেআইনি নয়, অতএব আমি একটা দেশের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাবো মেঘ। অসীমা বলছে কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না, এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না। তো যখন আপনি এই মেঘটাকে উড়িয়ে নিয়ে যাবেন তখন এই মেঘের সঙ্গে তো অন্য দেশের মেঘ তো জুড়ে যেতে পারে, জুড়ে গিয়ে একসঙ্গে ওই মেঘও উড়ে চলে যেতে পারে, এরকম হতে পারে না? হ্যাঁ, তা অবশ্য পারে, হতেই পারে। পুরন্দর চৌধুরী বলছে হ্যাঁ তা পারে অবশ্য। জানো অসীমা, এত বড় একটা জল ভরা মেঘ যদি আমাদের অধিকারে থাকে, বিশাল বড় মেঘ আমাদের অধিকারে থাকে, তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ একসঙ্গে জুড়ে নিতে পারি। ওই মেঘ উড়ে যাবে, পৃথিবীর অন্যান্য দেশের সমস্ত মেঘ আমরা জুড়ে নেব যেন বিশাল একটা মেঘ আমরা জুড়ে নেব। তারপরে সবাই আমাদের কাছে কত রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে মেঘ দাও বলে। পৃথিবীর সব মেঘ একসঙ্গে জুড়ে নিতে পারি, তখন কোথায় কখন বৃষ্টি হবে হ্যাঁ আমরা ঠিক করছি, এরকমই হবে। তাহলে আমাদের উপরে লোকজন নির্ভরশীল হয়ে থাকে। আমি হব আকাশের দেবতা ইন্দ্র। আকাশের দেবতা ইন্দ্র, দেবতাদের রাজা কে? হ্যাঁ, ইন্দ্র যেমন দেবতাদের রাজা, আমি হব তেমনি আকাশের রাজা। সবাই আমার কাছে হাত জোড় করে কাকুতি মিনতি করবে, একটু মেঘ দিন, আমাদের দেশে মেঘ ছাড়া বৃষ্টি হবে না। আর আমি নিজেকে দেবতাদের রাজার মতো মনে করব, ইন্দ্র। বলো, দেবতাদের রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। আমার নাম পুরন্দর। তার মানে জানো? পুরন্দর মানে কি? ইন্দ্র, ইন্দ্রের সমর্থক। তাহলে আমার নামও কিন্তু পুরন্দর, মানে ইন্দ্রের আরেক নাম। তাহলে আমিও কিন্তু ইন্দ্রের মতো রাজা হয়ে বসবো, সবাই আমার কথা শুনবে।
যে কথা শুনবেন না তার দেশকে আমি মেঘ দেব না। যে কজন বিজ্ঞানী আমার সঙ্গে শত্রুতা করেছে, আমার নামে নিন্দা রটিয়েছে, তাদের দেশে আমি ইচ্ছে করলে এক ফোঁটাও বৃষ্টি না দিতে পারি। আর এই যে বেটা কার্পব, এর দেশে তো আমি এক ফোঁটাও মেঘ ফাটাবো না। অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসছে, কারণ অসীমা জানে সে কিন্তু পুরন্দর চৌধুরীকে জব্দ করার একেবারে উপায় তৈরি করে ফেলেছে, জব্দ করতে চলেছে। পুরন্দর একটু রেগে গিয়ে বললেন, এখনও বুঝি তোমার সন্দেহ হচ্ছে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি কি না তোমার সন্দেহ হচ্ছে? তুমি মুচকি মুচকি হাসছো, কী ব্যাপার? সন্দেহ হচ্ছে নাকি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? অসীমা বলল, না তা নয়, আপনি ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনের এক বিশাল মেঘ নিয়ে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন, আর সব কটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন, এই বৃষ্টি নেবে, কারোর বৃষ্টির দরকার। এটা ভাবতেই কীরকম মজা লাগছে। ব্যাপারটা কীরকম হলো, এই রাস্তা দিয়ে যেমনভাবে ফেরিওয়ালারা মাথায় করে বিরাট বড় ঝাঁকা নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে ডাকতে যায়, কেউ জিনিস নেবে গো। তো অসীমা বলছে, আমার কিন্তু ভাবতে বেশ মজা লাগছে, হাসি পাচ্ছে যে আপনি বিশাল বড় মেঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর একটা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে জিজ্ঞেস করছেন, আপনাদের মেঘ দরকার, আপনারা মেঘ নেবেন। ও, আপনি যেন ফেরিওয়ালার মতো হয়ে গেছেন। বেশ মজা লাগছে তো ভাবলে। পুরন্দর বললেন, হ্যাঁ, মেঘের ফেরিওয়ালা। দারুণ ইন্টারেস্টিং গল্প। আমার এই গল্পটা তো হেভি লাগে, দারুণ লাগে। এরকম ধরনের গল্প শুনে এই রকম ভাবতে তো ভালোই লাগে। আমার বিশেষ করে এইটা মাঝে মাঝে মনে আসে, আচ্ছা এই যে হঠাৎ করে কোথাও এত বৃষ্টি হয়, প্রয়োজনের থেকে অনেক বেশি, দরকারই নেই, হঠাৎ করে নিম্নচাপ, ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, ওই যে দক্ষিণবঙ্গ, ইয়াস, আয়লা, তারপরে ফণী, তারপরে হচ্ছে আমফান, বুলবুল, এত ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, এত বৃষ্টি, তারপরে চারদিকের বন্যা। হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয়, কি মনে হয় জানিস, যে আচ্ছা যদি এরকম বিজ্ঞানীরা আবিষ্কার করতো যে যেখানে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হবে আগে থেকে জানতে পারছে, আভাস পাচ্ছে, এমনভাবে কন্ট্রোল করবে যে ওখানে বৃষ্টি অল্প স্বল্প হয়ে বাকি মেঘটাকে অন্যদিকে চারদিকে ছড়িয়ে দেওয়া গেল, যাতে ব্যালেন্স থাকে, এক জায়গাতে মানুষ ভেসে না যায় বৃষ্টিতে। হ্যাঁ বলো, ক্ষতি না হয়। মাঝে মধ্যে মনে হয় যে হচ্ছে পুরন্দর চৌধুরী আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রীদেরকে হচ্ছে বিক্রি করে দিয়েছে মেঘনাও। তারপরে তার ওদের যেটা মনে হবে সেখানে বৃষ্টি করাবে। হ্যাঁ, পুরন্দর বললেন, তুমি ঠিকই বলেছো, এটা মজারই ব্যাপার। তোমার মনে হচ্ছে মজার না? হ্যাঁ, মজারই ব্যাপার। আর যখন সত্যি হবে তখন দেখবে কীরকম দেশের অবস্থা হয়। আমি সত্যি অবশ্য সেরকম কিছু করব না। এটা কল্পবিজ্ঞান ভাবছি, এরকম কিছু নেই, কিন্তু আমি যেটা ভাবছি সেটাও কিন্তু কল্পবিজ্ঞানে এমন কিছু হয়নি, কিন্তু হলে কিন্তু ভালো হতো, ভালো কাজে লাগানো যেত। যে হঠাৎ করে কোথাও ঝড় বৃষ্টি হবে, সেখান থেকে মেঘটাকে কন্ট্রোল করে সরিয়ে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হলো যেখানে ঝড় বৃষ্টির প্রয়োজন নাই বা হলে ক্ষতি নেই। তার মানে সারা দিকে ছড়িয়ে দেওয়া হলো ব্যালেন্স করে। এরকম হলে তো দারুণ ব্যাপার। হয়তো দেখা যাবে আজকে যেটা ভাবছি আমি, আজ থেকে কয়েক বছর পরে এমন কিছু আবিষ্কার হয়ে গেল, দেখা যাবে এই যে ঝড় বৃষ্টি, তারপরে ওই যে বাজ পড়ে আমাদের পশ্চিমবঙ্গে কত মানুষ মারা গেল কিছুদিন আগে বাজ পড়ে। হ্যাঁ স্যার, এই যে ঝড় হইলো, আগে ঝড় হইলো, তারপরের দিনই তো কতজন মারা গেছে। একদিনে তো প্রায় 17-18 জন না 19 জন মারা গেল বাজ পড়ে, বোঝো অবস্থা। তাহলে এইরকম যদি আবিষ্কার করা যেত যে বাজ পড়ার আগেই বাজটাকে শুষে নেওয়া হবে, মানে হ্যাঁ কলকাতার ওদিকে, গ্রামের দিকে বেশি, হ্যাঁ ওদিকেই। হ্যাঁ, তাহলে এমন কিছু আবিষ্কার হলো যাতে যেখানে ঝড় বৃষ্টি হবে সেই ঝড় বৃষ্টিকে নিয়ন্ত্রণ করে ফেলা যায়, তাহলে সেটা ভালো কাজে লাগবে। এটাও কল্পবিজ্ঞান। তো এই কল্পবিজ্ঞানের ভাবনাগুলো পরবর্তীকালে বিজ্ঞানীরা কী করে, প্রয়োগ করার চেষ্টা করে। তাই পুরন্দর চৌধুরী বলছে এটা মজারই ব্যাপার। আমি সত্যি অবশ্য সেরকম কিছু করব না। আমি তো মেঘের ব্যবসাদার নই, আমি তো আর ব্যবসা করি না, মানুষের ক্ষতি করতেও চাই না। শুধু
ওই কার্পভ আমাকে মেঘ চোর বলেছে, ওই কার্পভ আমাকে মেঘ চোর বলেছে, আমি ওকে ছাড়বো না। ওর দেশে আমি এই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবো, এই নাও, তুমি আমাকে অপমান করেছো, তোমাকে আমি জব্দ করলাম, তোমার দেশে মেঘ পাঠিয়ে দিয়ে অপমানের বদলা নিলাম, এই নাও ধার শোধ করে দিলাম। সাইবেরিয়ায় কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে। অসীমা বলল, কিন্তু সাইবেরিয়ায় যাওয়ার আগেই যদি এই মেঘ কোথাও ভেঙে পড়ে? হতেই পারে, সাইবেরিয়া যাওয়ার আগে মেঘ কোথাও ভেঙে পড়লো, তাহলে তো সেখানে হুড়মুড় করে বৃষ্টি হবে না, কোনো দেশকে যদি ভাসিয়ে দেয়। পুরন্দর বললেন, সেরকম একটু ঝুঁকি আছে ঠিকই, হ্যাঁ অবশ্যই একটু ঝুঁকি আছে, কারণ কৃত্রিমভাবে তৈরি এই মেঘের চরিত্র কি হবে তা বলা যায় না। এই মেঘের যে চরিত্র, এ কখন কি করবে, কোথায় কিভাবে বৃষ্টিপাত ঘটাবে, সেটা তো আমি আগে থেকে বলতে পারছি না, কারণ এই মেঘ নিয়ে তো আমি এত গবেষণা এখনও করিনি। তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটু ঝুঁকি নিতেই হয়, এটা তো ঠিকই। প্রথম কিছু আবিষ্কার, পরীক্ষা নিরীক্ষা, একটু তো ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিলে, রিস্ক না নিলে তাহলে আবিষ্কার তো হবে না, সম্ভব হবে না। অবশ্য আমার যতদূর ধারণা, আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো, আমার উপরে বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, আমি মেঘটাকে ঠিক এখান থেকে চালিয়ে নিয়ে যেতে পারবো, মাঝখানে কিন্তু কিচ্ছু হবে না। মনে করুন সাইবেরিয়ার দিকে না গিয়ে, অসীমা বলছে সাইবেরিয়ার দিকে নিয়ে যাচ্ছেন, সাইবেরিয়ার দিকে না গিয়ে এই মেঘটা আপনার দেশ কলকাতার আকাশের উপর ভেঙে পড়লো, তাহলে পুরন্দর চৌধুরী কোথাকার লোক? কলকাতার, পশ্চিমবঙ্গের কলকাতার লোক, তো কলকাতার আকাশে ভেঙে পড়লো, তাহলে সেই শহরের কি অবস্থা হবে ভাবুন। হ্যাঁ বলুন, আপনার নিয়ে যাওয়া মেঘ আপনার দেশকে, আপনার শহরকে ভাসিয়ে দিয়ে গেল, সেটা কি ভালো লাগবে? পুরন্দর চৌধুরী বলছে, এরকম জল ভরা টলটলে মেঘ হঠাৎ ভেঙে পড়লে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে, এটা ঠিক কথা, কিন্তু সেরকম অবস্থা আমি হতেই দেব না, তার আগেই আমি কন্ট্রোল করে ফেলবো। মেঘটা এদিক ওদিক গেলেই, মানে আমার কন্ট্রোলের বাইরে যদি যায়, আমি ফাটিয়ে দেব কোনো নির্জন জায়গায়, বাস আমার হাতে কন্ট্রোল আছে। আমি যদি দেখতে পাই মেঘটা এদিক ওদিক করছে, যেখানে সেখানে চলে যেতে পারে, তখন আমি কিন্তু নির্জন জায়গা, যেখানে মানুষজন নেই, সেখানে গিয়ে ফাটিয়ে দেবো, বাস খেল খতম। এবারে তিনি নিচু হয়ে তার জায়গার, তার বসবার জায়গার তলা থেকে একটি ফাইবার গ্লাসের বাক্স বার করলেন। একটা ফাইবার গ্লাস, কাঁচের নয়, ফাইবারের, বুঝতে পারছিস তো, ফাইবার গ্লাসের একটা বাক্স করলেন, বাক্স। পুরন্দর চৌধুরী তাহলে তার বসার জায়গার তলা থেকে একটা বাক্স বার করলেন, বাক্সটা ফাইবার গ্লাসের, আর সেই বাক্সের মধ্যে ফুটবলের সাইজের একটা ধাতুর বল। আমি একটা গোল বলের ছবি পাঠিয়েছিলাম। হ্যাঁ, কি নাম তার, কি নাম? অ্যালয়, অ্যালয়। হ্যাঁ, তাহলে একটা গোল অ্যালয়, হ্যাঁ সাউন্ড মিউট করো, একটা গোল ধাতুর বল, সেই বলটা হাতে নিয়ে তিনি বললেন, দেখেছো অসীমা, এটা আমার নিজের তৈরি, এই অ্যালয়টা, বলটা আমি নিজে তৈরি করেছি, মার্কারির সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে তৈরি হয়েছে এই নতুন অ্যালয়। 11টা ধাতু মিশিয়েছে মার্কারির সঙ্গে। মার্কারি মানে কি? পারদ, পারদ, ওই যে থার্মোমিটারে থাকে, থার্মোমিটারে থাকে, যে থার্মোমিটারে ছবি দেখাচ্ছে কিসের? এই বলটার ছবি পাঠিয়েছি, এটাই অ্যালয়। আর এটাতে হ্যাঁ, তাহলে অফ করে দাও। এই যে এইটা, হ্যাঁ ওটা তো ওই যে রাষ্ট্রসংঘের ছবি, অনেক ছবি পাঠিয়েছি, এখন আর ওগুলো দেখাতে হবে না, যারা দেখোনি পরে আবার দেখে নেবে। হ্যাঁ 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 হ্যাঁ, স্টপ। তাহলে মার্কারির সঙ্গে 11টা ধাতু মিশিয়ে তৈরি করা হয়েছে ওই বলটা, মানে অ্যালয়টা। আর এর গুণ হচ্ছে, এই অ্যালয়ের কি গুণ না, এ হচ্ছে জলের ছোঁয়া লাগলেই, ভাব ভালো ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ, ওই অ্যালয়টা জলের ছোঁয়া লাগলেই, জলের সংস্পর্শে এলেই, জলের কাছাকাছি এলেই গরম হতে শুরু করে অ্যালয়টা। তারপর উত্তাপ এমন বাড়বে যে গরম হতে হতে তাড়াতাড়ি গরম হতে থাকবে, উত্তাপ এমন বেড়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না, এতটা গরম হয়ে যাবে ওই অ্যালয়টা। দেখবে বাতাসে যে জলকণা আছে, দেখো এরই মধ্যে দেখো বাতাসে জলকণা তো আছেই, সেই বাতাসে জলকণাতে এটা গরম হতে শুরু করেছে,
আর এটা যদি এই নিচে ফেলে দিই তাহলে তো মুহূর্তের মধ্যে গরম হয়ে যাবে। এই জন্য এটাকে এয়ার টাইট অবস্থায় রাখতে হয়, এয়ার টাইট, যাতে বাতাস ভেতরে আটকায় যাবে বাতাসটা, ঢুকতে না পারে। ওই জন্য বক্সের মধ্যে, এয়ার টাইট বক্সের মধ্যে রেখেছে। ফাইবার যে বক্স আছে না, ফাইবার গ্লাসের বক্সটা এয়ার টাইট, ওর মধ্যে বাতাস ঢুকতে পারে না। কিন্তু যখনই বের করেছে বাতাসে যে জলকণা আছে তার সংস্পর্শে এসে ওই অ্যালয়টা গরম হতে শুরু করেছে। অসীমা হাত দিয়ে দেখলো, সত্যি বলটা বেশ গরম, কারণ জলকণার সংস্পর্শে এসে গরম হতে শুরু করেছে। পুরন্দর বললেন, আমার হিসেব অনুযায়ী জলের মধ্যে মেশাবার পর 5 মিনিটে এর উত্তাপ এত বাড়বে যে 5 মিনিটের মধ্যে দেখবে জলে মেশানোর সাথে সাথে 5 মিনিটের মধ্যে এতটা বেড়ে যাবে উত্তাপ, গোটা লেকটার বরফ গলে গিয়ে বাষ্প হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তারপর আমরা দেখব ওর তলায় আটলান্টিস আছে কি না। তাহলে আটলান্টিস এই মহাদেশ যদিও কল্পনায়, গ্রিক উপকথায়, তো ওই মহাদেশ আটলান্টিস আছে কি না ওই লেকের তলায় আমরা দেখব। তাহলে 2 রকম আবিষ্কার হবে, কি বলো? 2 রকম আবিষ্কার, মানে জল বাষ্পে পরিণত হচ্ছে মুহূর্তের মধ্যে 5 মিনিটের মধ্যে, এটারও পরীক্ষা হয়ে যাবে। আর এই লেকের তলায় আটলান্টিস আছে কি না এটারও পরীক্ষা হয়ে যাবে। অসীমা জিজ্ঞেস করলো, আমরা মেঘ লোকের উপরে উঠে গেলে মেঘের তলায় কি আছে তা দেখব কি করে? আমরা যদি রকেট নিয়ে মেঘ লোকের উপরে, মানে মেঘ জগতের উপরে উঠে যাই, তাহলে মেঘের তলায় আছে কি করে সেটা আমরা দেখব কি করে? কিন্তু পুরন্দর চৌধুরী বলছে, দেখতে পেলে তো হলো, তোমার তো দেখতে পেলে হলো, আমি ঠিক দেখিয়ে দেবো। অসীমা বলছে, আপনার এই গোল ধাতুটা কি একবার গরম হয়েই নষ্ট হয়ে যাবে? সব খবরাখবর বের করে নিচ্ছে। আপনার এই গোল ধাতুটা, অ্যালয়টা কি একবার গরম হওয়ার পরে ওটা নষ্ট হয়ে যাবে, নাকি এটা আবার পরে কাজ করবে? তার মানে এটা তো সর্বনাশের কারণ না। অসীমা চাইছে কি এটাকে নষ্ট করা। হ্যাঁ, তাই সমস্ত খবরাখবর শুনে নিচ্ছে। পুরন্দর চৌধুরী বলছে, না না না, এর ধ্বংস নেই, এ কিন্তু ধ্বংস হবে না, এটা যতবার ইচ্ছে ব্যবহার করা যাবে। ওরে বাস, তাহলে তো বিপত্তি। সব জল শুকিয়ে গেলেই এটা আস্তে আস্তে আবার ঠান্ডা হতে শুরু করবে। এইবার তাহলে শুরু হোক। অসীমাকে বলছে পুরন্দর, এবার তাহলে শুরু করা যাক। অসীমা তার কোটের পকেট থেকে কী বার করলো? ছোট্ট রিভলভার। হ্যাঁ, ছোট্ট একটা রিভলভার বের করলো। কোটের পকেট থেকে একটা রিভলভার, পিস্তল বের করলো, ছোট্ট একটা পিস্তল বের করেই বলছে, পুরন্দর চৌধুরী, ওই বলটাকে আপনি এবার এই এয়ার টাইট বাক্সে ঢোকান। অনেক করেছেন, অনেক দেখিয়েছেন, আর না, এয়ার টাইট বাক্সের মধ্যে আপনি ওই বলটাকে আপনার ঢোকান। এবার আমাদের ফিরে যেতে হবে, খবরদার একটু এদিক ওদিক করবেন না, যা বলছি তাই করুন। বা অসীমার আসল রূপটা এবারে দেখা যাচ্ছে। দারুণ অবাক হয়ে চোখ কপালে উঠে গেছে পুরন্দর চৌধুরী, চোখ কপালে, হ্যাঁ, গোল গোল বলের মতো হয়ে গেছে, চোখ একদম কপালে উঠে গেছে। সেই যে টম অ্যান্ড জেরি কার্টুনে দেখিস না, মাঝে মাঝে চোখগুলো গোল গোল হয়ে উপর দিকে লম্বা লম্বা হয়ে উঠে যায়, সেই চোখ একদম কপালে উঠে গেছে পুরন্দর চৌধুরী। বলছি, এ আবার কী রে ভাই? হ্যাঁ, যাকে বিশ্বাস করেছিলাম সে আবার ভয়ঙ্কর রূপ ধরেছে। এ কি অসীমা, তুমি ওটা তুলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? অসীমা বলল, আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত, কিন্তু বাধ্য হয়ে অস্ত্র তুলছি, কিন্তু না হলে আপনি আমার কথা শুনতেন না, তাই পিস্তল ধরেছি। প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ, প্রকৃতিকে ধ্বংস করা যাবে না, এটা একটা অন্যায় অপরাধ। আলাস্কার একটি লেক শুকিয়ে সাইবেরিয়ায় এত বড় একটা মেঘ পাঠালে প্রকৃতিতে মহা বিপর্যয় শুরু হয়ে যাবে, মানে ডিসব্যালেন্স, একটা ভারসাম্যহীনতা শুরু হবে। ডক্টর কার্পভের উপর রাগ করে, বিজ্ঞানী কার্পভের উপরে রাগ করে আপনি পৃথিবীর ক্ষতি করতে চাইছেন। পুরন্দর চৌধুরী বললেন, ওটা সরিয়ে রাখো, মানে পিস্তলটা সরিয়ে রাখো। অসীমাকে বলছে, 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড আমি করব। এই রেকর্ড করার হাত থেকে আমাকে কেউ বাটকাতে পারবে না। তার সঙ্গে তোমার নামটাও থাকবে আমার ভাইজি হিসেবে, ভাইজি, ভাস্তি। যে পুরন্দর চৌধুরীর সঙ্গে এত বড় বিজ্ঞানের একটা আবিষ্কার করে, এত বড় একটা রেকর্ড সৃষ্টি করে তাক লাগিয়ে দিয়েছে পুরন্দর চৌধুরীর ভাইজিও, তাহলে তোমার নামটাও তো থাকবে আমার সঙ্গে ভাইজি হিসেবে। কিন্তু অসীমা এখন আসল পরিচয় দিচ্ছে, আমি আপনার ভাইজি নই, আমি কার্পভের মেয়ে। হ্যাঁ, কার্পভের মেয়ে, এতক্ষণ ধরে ভাইজি বলে তার সঙ্গে নাটক করে গেছে। পুরন্দর চৌধুরী আরও অবাক, চোখগুলো এখন বলের মতো হয়ে গেছে, গোল গোল ফুটবলের মতো, রসগোল্লার থেকে আরও বড়। হ্যাঁ,
অসীমা বলছে হ্যাঁ আমার মা বাঙালি মেয়ে, এটা ঠিকই, কিন্তু আমি কিন্তু আপনার ভাইজি নই, আপনার ভাইয়ের মেয়ে নয়। পুরন্দর চৌধুরী বলছে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে, তুমি একটা স্পাই। স্পাই মানে কি? স্যার মানে ইয়ে চর চর গুপ্তচর, স্পাই। হ্যাঁ গুপ্তচর, তুমি একটা স্পাই, তুমি স্পাই হয়ে কাজ করছো। গোয়েন্দা স্যার, গোয়েন্দা। গুপ্তচর, স্যার ডিটেকটিভ না স্পাই মানে? হ্যাঁ হ্যাঁ, খবরাখবর লুকিয়ে জোগাড় করে। হ্যাঁ, তো তুমি একটা স্পাই। অসীমা বলছে ঠিক মিথ্যে বলিনি, আমি ঠিক মিথ্যা বলিনি, আমার বাবা আপনাকে বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করে। আমার বাবা মানে কার বাবা আপনাকে কিন্তু বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে, সেই হিসেবে তো আপনার ছোট ভাই হলো না। কিন্তু তিনি বলেন, মানে আমার বাবা বলেন, আপনি এক দেশের মেঘ অন্য দেশে নিয়ে গিয়ে পাগলামি করছেন, এটা ঠিক না, এটা মেঘ চুরি করা, পাগলামো করা, এটা পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেওয়া। সমুদ্র থেকে খাল কেটে সাহারায় জল আনা হচ্ছে, সেখানে কিন্তু জল আনা হচ্ছে, লোক বসতি গড়ে উঠছে, গাছপালা লাগানো হচ্ছে, চাষবাস হচ্ছে, সাহারায় জল আনা হচ্ছে সমুদ্র থেকে খাল কেটে, তাহলে সেখানে তো কাজ হচ্ছেই। অন্য দেশের মেঘ আনার দরকার নেই, অন্য দেশ থেকে মেঘ নিয়ে এসে সাহারায় বৃষ্টিপাত ঘটানোর তো কোনো দরকার নেই। পুরন্দর চৌধুরী বলছে তুমি আমার এমন একটা যুগান্তকারী আবিষ্কার নষ্ট করে দিতে চাও? হ্যাঁ, এরকম একটা আবিষ্কার যুগান্তকারী, একটা নতুন যুগের সূচনা করবে, সেই আবিষ্কার তুমি নষ্ট করে দিতে চাইছো? তুমি আমার উপর গুলি চালাও, তুমি আমার উপর গুলি চালাবে, চালাও, আমাকে মেরে ফেলো, তবু এই গোলাটা আমি হ্রদে ফেলবই, এই যে গোলাটা, এই অ্যালয়টা, এই বলটা আমি হ্রদে ফেলবই। আমি মরে গেলেও পৃথিবীর লোক জানবে যে পুরন্দর চৌধুরী কত বড় বিজ্ঞানী, এটা আমি প্রমাণ করে দিয়ে ছাড়বো। আমি না থাকবো, আমি মরে যাব, কিন্তু সবাই জানবে পুরন্দর চৌধুরী একটা কাজের মতো কাজ করে গেছে, সবাই আমাকে জানবে বিজ্ঞানী হিসেবে, কত বড় বিজ্ঞানী ছিলাম। অসীমা একবার বাইরের দিকটা দেখে নিয়ে পুরন্দরের দিকে স্থিরভাবে চেয়ে রইল এক দৃষ্টিতে। পুরন্দর রকেটের একটা অংশ খুলতে যেতেই পুরন্দর কী করলো, রকেটের একটা অংশ খুলে কি করবে, ওই বলটাকে বাইরে ফেলবে। অংশ খুলতে যেতেই অসীমা বলল, ওটা খুলবেন না, ওটা খুলবেন না, তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব, ওটা খুললেই আমরা গুঁড়ো হয়ে যাব, কিন্তু ওটা খুলবেন না, মেঘের সঙ্গে ধাক্কা খাবে। হ্যাঁ, আপনার এটা বাইরে দেওয়ার কথা, ঠিক আছে, আমি এটা বাইরে ছুঁড়বই। পুরন্দর বলছে আমি এটা বাইরে ছুঁড়বো, ঠিক আছে, আপনি এটা বাইরে ছুঁড়বেন তো ছুঁড়ুন, তাহলে কিন্তু জানলা টানলা খুলবেন না, এই সকেটের মধ্যে ফেলুন। নিচে একটা সকেট ছিল, সকেট, ওই সকেটের ভেতরে ফেলুন। আসলে সকেটের ভেতরে ফেললে ওটা কোথায় যাবে? মহাকাশে। হ্যাঁ, সকেটের মধ্যে ফেললে নিচের পরপর কয়েকটা ভাল্ব খুলে যাবে, ভাল্ব আছে সকেটে ফেললে, ভাল্ব ঢাকনার মতো আছে, সেগুলো খুলে যাবে, খুলে গিয়ে এটাকে বাইরে বার করে দেবে। কারণ অসীমা এতক্ষণে বাইরে দেখে নিয়েছে, ওরা কোথায় উঠে এসেছে এতক্ষণে, মহাশূন্যে উঠে এসছে। মহাকাশে না, মহাশূন্যে, যেখানে কিন্তু অভিকর্ষ বল নেই, পৃথিবীর আকর্ষণের অনেক বাইরে চলে গেছে। তাহলে সেখানে যদি বলটা নিচে পড়ে, তাহলে ওখানে তো মহাশূন্যে তো ভেসেই থাকবে, ওখানে তো কোনো বাতাস নেই, জলকণা নেই, কোনো টানই নেই, তাই না? তাহলে কতগুলো ভাল্ব খুলে গিয়ে এটাকে বাইরে বের করে দেবে। পুরন্দর চৌধুরী বলছে, তার মানে তুমি কি বলছো, জানলা খুলবো না কেন? অসীমা বলছে, ডক্টর পুরন্দর চৌধুরী আপনি আবহাওয়া বিজ্ঞানী, এটা ঠিক কথা, কিন্তু আমি শুধু ইতিহাসের ছাত্রী নই, শুধু আমি ইতিহাস নিয়ে গবেষণা করেছি, পড়াশোনা করেছি তা নয়, কম্পিউটারেও আমার বিশেষ আগ্রহ, আমি ভালো কম্পিউটার জানি, আগে থেকে প্রোগ্রাম করে রেখেছিলাম, কম্পিউটারে আগে থেকে প্রোগ্রাম করে রেখেছিলাম, প্রোগ্রামিং আগে থেকে সেট করে রেখেছিলাম। কম্পিউটার এখন রকেটটাকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে নিয়ে চলে এসেছে। আগে তো রকেটটা একটা জায়গাতেই গোল হয়ে ঘুরছিল আকাশে, আর এখন সেই রকেট কম্পিউটারে এমন নির্দেশ করে দেওয়া হয়েছে, নির্দেশ আগে থেকে প্রোগ্রাম করে রাখা হয়েছে, রকেট সেই নির্দেশ পেয়ে, মানে কম্পিউটার রকেটকে সেই নির্দেশ দিয়েছে, আর সেই নির্দেশ পেয়ে রকেট এখন মেঘ ছাড়িয়ে, মহাকাশ ছাড়িয়ে মহাশূন্যে চলে এসেছে। কিন্তু সেটা পুরন্দর চৌধুরী টের পায়নি আগে থেকে, অসীমা জানে। কম্পিউটার এখন রকেটকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে নিয়ে এসেছে।
লেকটাকে কি আর দেখতে পাচ্ছেন? পুরন্দর চৌধুরীকে জিজ্ঞেস করছে, আপনি কি আর লেকটাকে দেখতে পাচ্ছেন? অসীমা জিজ্ঞেস করছে। এখান থেকে আপনার বলটা ছুঁড়লে আর লেকে পড়বে না, এখানে যদি বলটা ছুঁড়ে দেন লেকের মধ্যে পড়বে না, বরং বলটা আস্তে আস্তে দেখেন, বলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে না? কেন বলটা ঠান্ডা হয়ে আসছে বলো তো? স্যার মহাকাশে কোনো জলবায়ু নেই। হ্যাঁ, ওখানে কোনো জলবায়ু নেই, জলকণা নেই, তাই জলকণার সংস্পর্শ থেকে অনেক দূরে। আগে তো বলটা জলকণার সংস্পর্শে এসে গরম হওয়া শুরু করেছিল, এখন দেখা যাচ্ছে বলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরন্দর চৌধুরীকে অসীমা বলছে, দেখুন ঠান্ডা হয়ে আসছে কিনা। পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। হাঁ হাঁ মানে কি? হাঁ হওয়া মানে কি? ভুলে গেল। না না, একেবারে অবাক, অবাক হয়ে যাওয়া। অবাক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন অবাক হয়ে যাই তখন আমাদের মুখটা অনেক সময় হাঁ হয়ে যায়, চোখটা অনেক সময় গোল গোল হয়ে যায়। অবাক, হ্যাঁ হ্যাঁ, কী ব্যাপার, মাছি ঢুকে যাবে মুখে। পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। সেই সুন্দর চেহারার মেয়েটার মাথায় এত সব বুদ্ধি, হ্যাঁ, একে আমি বিশ্বাস করেছিলাম, বুঝতে পারিনি এই সুন্দর মেয়েটার মাথায় এত সব বুদ্ধি। বায়ুমণ্ডলের বাইরে তার অ্যালয়টা অকেজো, ও বায়ুমণ্ডলের বাইরে তাকে নিয়ে চলে এসেছে, আর অ্যালয়টা তো অকেজো এখানে। অসীমা বলটা পুরন্দরের হাত থেকে নিয়ে ফেলে দিল সকেটে। তাহলে সেই সকেটে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সকেটের ভেতর দিয়ে কতগুলো ভাল্ব আছে, ভাল্বগুলো আস্তে আস্তে খুলে গিয়ে সেটা কোথায় যাবে? মহাশূন্যে। তারপর অসীমা বলল, ওটা মহাশূন্যেই থাক, এখানেই ঘুরতে থাকবে সারা জীবন, তাহলে কোনোদিন আর জলের ছোঁয়া পাবে না। অসীমা বলছে এখানেই ঘুরতে থাকবে, মহাশূন্যে থাকবে, কোনোদিন আর জলের ছোঁয়া পাবে না। পৃথিবীর জল আছে যেমন যেমন জল আছে তেমনি থাকুক, পৃথিবীর জল যেমন আছে তেমনি থাকুক, পৃথিবীটা বেঁচে যাক, পৃথিবীটা ভালো থাকুক, পৃথিবী সুন্দর থাকুক। তাহলে পৃথিবীকে বাঁচানোর এই যে প্রচেষ্টা অসীমার, সেটা শেষ পর্যন্ত সফল হলো, সাকসেস। এর আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ ওই গল্পে শেষ পর্যন্ত পাগলা গণেশ কিন্তু পৃথিবীটাকে বাঁচাতে সক্ষম হয়েছিল কি না? হ্যাঁ স্যার, হয়েছিল সব। শেষে বলেছিল যে যাক, পৃথিবীটা তাহলে বেঁচে গেল। এখানেও আমরা দেখলাম কল্পবিজ্ঞানের এই গল্পে পৃথিবীটার বেঁচে যাওয়ার কথা, পৃথিবীকে বাঁচানোর কথা, রক্ষা করার কথা। হ্যাঁ, কল্পবিজ্ঞানে আমরা যে সমস্ত সুন্দর সুন্দর গল্প পড়ি, শুনি, সেগুলোতে একটা ভালো দিকও রয়েছে, যেখান থেকে আমাদের ভালো শিক্ষা নেওয়ার আছে। যাই হোক, গল্পটা আমার মনে হয় সবাই খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তবে এই গল্পটার উপরে আর একটা ক্লাস নেব, তবে আজকের গল্পটা পুরোটা ভালোভাবে বোঝা গেছে। গল্পের যে সমস্ত তথ্য ছিল তাকে আমরা ছবি ধরে বুঝিয়েছি, ছবি দেখিয়ে, ফলে সেই সমস্ত ছবিগুলো তোমাদের মনের মধ্যে গেঁথে থাকবে। আর ছবি দিয়ে যদি আমরা গল্পের তথ্যগুলোকে মনে রাখি, তাহলে গল্পের তথ্যগুলো কোনোদিন ভুলবো না আমরা। তাহলে বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকের এই পর্যন্ত। সবাইকে টাটা, অনেকক্ষণ ক্লাস হলো, সবাইকে টাটা, বাই বাই। বাই স্যার। বাই স্যার। বাই স্যার।